আগামী কয়েকদিন সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ। সীমান্তের ওপারের নির্দেশে জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার বঙ্গভবনে সেনা সমাবেশ ঘটিয়েছেন। আজকে যদি সেনাবাহিনী বলে, আজকে যদি ওয়াকার বলে যে আমি ইউনূসকে চাই না, এদিকে দেশে সেনা অভ্যুত্থান ঘটাতে যাচ্ছে সেনাপ্রধান। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আন্তর্জাতিক চাপ আসে। ডক্টর ইউনূস, সার্জিস, হাসনাত সবাই পেশে যাবে। সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। জেনারেল ওয়াকার উনি গিয়ে বলেছে আর্মি, নেভি, এয়ারফোর্সের পক্ষ থেকে যে আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না করা হয়। উনি চায় না ওই ভিডিও কেউ বের করুক। এত কিছুর পরেও এখন শুধু ওইটার জন্যই উনি আওয়ামী লীগকে এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে যে একটা সিচুয়েশন হবে, আর্মি ক্ষমতা দখল করবে, আর্মি ক্ষমতা দখল করলেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে এরা যে পাতানো খেলায় মেতে উঠেছে সেটার প্রতিফলন কিন্তু ঢাকার মধ্যে ঘটছে। রাত 1টা পর্যন্ত ঢাকা 7 জন জেনারেল, ঢাকার যে ব্রিগেড কমান্ডার যারা আছে, ব্রিগেড কমান্ডার গুলো আছে, তারা সেনাপতির সাথে কনফারেন্স করেছে। সৈনিকদেরকে বলা হয়েছে যে 10 মিনিট এনটিএম, 10 মিনিট এনটিএম যদি হয় তার মানে হচ্ছে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন। এতদিন যে গণহত্যার কথা বলা হচ্ছিল, শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার গণহত্যার সঙ্গে জড়িত, গণহত্যা করেছে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিজেই বললেন যে সেই আন্দোলনে গণহত্যার কোনো ঘটনা ঘটে। সেনাবাহিনীতে যেমন তারা একটি জুলাই ঘোষণাপত্র যেটি আগে দাবি করেছিল ছাত্ররা, সেটি আপনার 10 জুন সেই জুলাই পত্র ঘোষণা হতে পারে। আপনার আমি অবভিয়াসলি আশা করছি এই দল অনেক ভালো করবে, কিন্তু যদি না করে আমি দলের সাথেই থাকবো। আপনারা হয়তোবা তখন আমাকে গালি দিতে পারেন, আমাকে নিয়ে ট্রল করতে পারেন, হুইচ ইজ আপ টু ইউ, বাট আমি মনে করি আমাদের সবারই একসাথে দলকে সাপোর্ট করা উচিত। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল এবং বিতর্কিত অবস্থান নিয়ে দীর্ঘ 75 বছরেরও বেশি সময় ধরে সক্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ। দলটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জেনারেল ওয়াকার হেজিবেজি লোক না যে উনি বুঝবে না যে উনি আওয়ামী লীগের জন্য ওকালতি করতে গেছিল 10 তারিখে নিষিদ্ধ না করার জন্য। এটা পাবলিক হবে না, পাবলিক অলরেডি হয়েছে। হওয়ার পরেও জেনারেল ওয়াকার জোয়ান না থাকলে 5ই আগস্ট ব্যর্থ হইতো। একদিকে সেনাপ্রধানের অনেক কর্মকাণ্ড নিয়ে কথা হচ্ছে, অন্যদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ভয়াবহ দিকে গিয়েছে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষরা রাজপথে নামে, আন্দোলন করে, অনেক কিছু করে। ইতিমধ্যে কিন্তু আন্তর্জাতিক চাপ বাংলাদেশে আসে এবং জাতিসংঘও বাংলাদেশকে নিয়ে একটা বিবৃতি দেয়। এই নিয়ে আমাদের দেশের বর্তমান সেনাপ্রধান তিনিও পদক্ষেপ নেন। আপনারা জানেন রাষ্ট্রপতির বাসভবনে কিন্তু 3 বাহিনীর প্রধানের সাথে তাদের একটা বৈঠক হয় এবং তাদের বৈঠকের মধ্যে অনেক কিছু আলোচনা হয় এবং অনেক কিছু সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তটি দেখেও কিন্তু সারা বিশ্বের মানুষ অবাক হয়েছে বা হবে। সবকিছু আপনাদেরকে দেখাবো এই একটি ভিডিওর মাধ্যমে। দেশের মধ্যে বর্তমানে কি চলতেছে এবং দেশের রাজনীতির পরিস্থিতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে সমাধান হয়। আসুন আমরা আর কথা বাড়াচ্ছি না, আপনাদের জন্য ইম্পর্টেন্ট কিছু নিউজ ক্লিপ রেডি করেছি। সেই ক্লিপগুলো আপনাদেরকে এই জায়গায় ধারাবাহিকলি দেখাবো। আজকে যদি সেনাবাহিনী বলে, আজকে যদি ওয়াকার বলে যে আমি ইউনূসকে চাই না, এখন কয়টা বাজে বাংলাদেশে? এখন আপনার ধরেন দুপুর, সন্ধ্যাবেলাতে ক্ষমতা শেষ হয়ে যাবে। আপনি এইসব টোকাইয়ের বাচ্চা, এই হাসনাত কত এই যখন আপনার ওয়াকারকে নিয়ে এসে যখন মন্তব্য করলো, সে গিয়ে ওয়াকার কাছে মাফ চেয়ে আসলো, আসিফ তাকে নিয়ে গেল সেনা ভবনে, ওয়াকার গিয়ে তার পা চেপে ধরেছে। সরি একদম কথা নেই। দোতলা থেকে নামলো ওয়াকার, দোতলা থেকে নামলো আসিফ, ওইখানে লোকজন তো আছে আমাদের, আসিফ নিয়ে গেল। আসিফের নিয়ে যাওয়ার পরে সোজা ওকে ওই আসিফ একটা ট্যাপ করে দিয়েছে, গিয়ে হাসতে তার পায়ে ধরে বসলো। সরি স্যার, সরি। তো এরা নিজম ভাই, এরা আপনি যে আমি এটা নিয়ে দায়িত্ব নিয়ে বলি, এই যদি বিট্রে করা থেকে যদি এখন ওয়াকার সাহেব বলেন যে না বিট্রে করছি, ভুল হয়ে গেছে, ইউনূস আর সমর্থন দেবো না, সে তো বড় করে রাজুর সামনে দাঁড়ায় বলবে, শেখ হাসিনার জন্য বড় একটা ছবি বসায় বলবে আপা এগুলো তো আপনার মানুষ, আপনি ছাড়া যে কি কষ্টে ছিলেন, এইটা বোঝানোর জন্য আমি আসলে এগুলো করছি। আমি তো আপনারই লোক। ওইটা আপনাকে আমি গ্যারান্টি দেই, বাংলাদেশে আর এই চামচামি হবে না। You can be assured. আমি আপনার উত্তরটা পেয়ে সন্তুষ্ট, খুশি হইলাম। মানে খুশি দেখেন, এই যে আপনি কথা বলছেন না যে আসলে এই বাংলাদেশে মানুষ নিয়ন্ত্রণ করতে গেলে যে ভোট বেচে ফেলে, আমি এটা দেখছি অনেকে ভোট দিয়ে মনে করে তার ঘর পর্যন্ত পাকা করে দিতে হবে, রাস্তা বানাই দিতে হবে। এটা বাংলাদেশে আমি স্বীকার করি। জেনারেল ওয়াকার উনি গিয়ে বলেছে আর্মি, নেভি, এয়ারফোর্সের পক্ষ থেকে যে আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না করা হয়। উনি চায় না ওই ভিডিও কেউ বের করুক। অলরেডি পরিবারের সাথে তো গন্ডগোল হয়েছে। এত কিছুর পরেও এখন শুধু ওইটার জন্যই উনি আওয়ামী লীগকে এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখনো তার আশায় আছে যে একটা সিচুয়েশন হবে, আর্মি ক্ষমতা দখল করবে, আর্মি ক্ষমতা দখল করলেই 9DB জিওসি মঈন স্যার আছে, ওখানে ডিজি বিজিবি আছে, ঢাকার ব্রিগেড কমান্ডারগুলো সব আওয়ামী লীগ সব তারা আন্ডার কন্ট্রোলে নিয়ে নিবে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছেন, সেটা হচ্ছে আমার সাবজেক্ট
যেহেতু আগের লাইভে আমি বলেছিলাম জেনারেল ওয়াকারুজ্জামান হানি ট্র্যাপ হয়েছে, আমি জাস্ট সার্কামস্ট্যান্সেস ডিসকাস করব যাতে আপনারা বুঝতে পারবেন যে হানি ট্র্যাপ আসলেই হয়েছে কি হয়নি। আমরা সবাই জানি যে উনি 5ই আগস্টের আগে 3rd আগস্ট উনি একটা দরবার নিয়েছিলেন অফিসারদের। ওই অফিসারদের দরবারে অফিসারদের কথাবার্তা শুনে এবং যখন উনি বুঝতে পেরেছেন যে অফিসারদের পালস, তারা জনগণের মুখোমুখি দাঁড়াবে না, শেখ হাসিনাকে সাপোর্ট দিবে না, তখনই তিনি তার সিচুয়েশন পাল্টিয়ে দিয়েছেন। উনি ইচ্ছা করলে কিন্তু শেখ হাসিনাকে অ্যারেস্ট করে রাখতে পারতেন, কিন্তু উনি তাদেরকে সেফ এক্সিট দিয়েছেন। পরবর্তীতে 626 জন, মতান্তরে আরো অনেক বেশি, প্রতিটা ডিভিশনেই স্পেশালি যশোর দিয়ে সিলেট দিয়ে অনেক লোকজন, আওয়ামী লীগের লোকজন গিয়েছে এবং সরাসরি সেনাবাহিনীর সহায়তা তারা পেয়েছে। তার পরবর্তীতে এখন আসি যে আমরা সবাই জেনেছি যে 5ই আগস্টে উনি চেষ্টা করেছিলেন যে প্রথমে যাতে প্রফেসর ইউনূস সরকার যেন ক্ষমতায় না আসতে পারে প্রধান উপদেষ্টা, এবং এটা তিনি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছেন। এর পরবর্তীতে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ বলল যে সেনাপ্রধান বলেছেন যে একটা বাংলাদেশে 30 থেকে 35% আওয়ামী লীগের সাপোর্টার আছে, অতএব তাদেরকে নিষিদ্ধ করা যাবে না এবং রিফাইন্ড একটা আওয়ামী লীগ আসবে। এবং ফাইনালি গত 10 তারিখে যেটা হয়েছে, যখন ছাত্র জনতা যখন এই আন্দোলনে শাহবাগের জনসমাবেশ করে, তখন স্লোগান দেয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, তখন যখন এটা কনফারেন্স, যখন ক্যাবিনেটের মিটিং যখন শুরু হয়, মিটিং শুরুর আগে জেনারেল ওয়াকার সরাসরি প্রধান উপদেষ্টার সাথে ক্যাবিনেটের আগে যায়। এটা আপনি ইনফরমেশনটা পিনাকিদার স্ট্যাটাসে দেখতে পারবেন। আমি অ্যাকচুয়ালি প্রথমে পিনাকিদার স্ট্যাটাসে দিই, পরবর্তীতে আমি আমার যারা সোর্স আছে তাদেরকে আরো 2টা সোর্স থেকে কনফার্ম করেছি দ্যাট থিং হ্যাপেন্স। উনি যেটা বলেছে, উনি গিয়ে বলেছে আর্মি, নেভি, এয়ারফোর্সের পক্ষ থেকে উনি চাচ্ছেন যে আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না করা হয়। এত কিছুর পরেও জেনারেল ওয়াকার এখনো আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছেন। আমি জাস্ট খালি এটা বুঝলাম যে প্রফেসর ইউনূসের আর কি প্রমাণ দরকার। আমরা এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি, নিষিদ্ধ করার গেজেটের মধ্যে লিখেছি, যারা গুম, খুন, হত্যা, লাশ পোড়ানো, হেলিকপ্টার থেকে গুলি করা, যত কিছু আছে সবকিছু, এবং পাশাপাশি ইউএন এর যে রিপোর্টটা আছে, এই রিপোর্টটার পরেও উনি গিয়েছে। উনি ভালো মতোই জানে যে তাকে একবার আপনারা মনে করতে পারবেন, যখন হাসনাত আব্দুল্লাহ, সজীব ভুইয়া যখন তাকে যে উনি যে এই সিচুয়েশনটা বললো যে কি বলে রিফাইন আওয়ামী লীগ, এটা বলার পরে আমরা সবাই যারা ইউটিউবে কথা বলি, ফেসবুকে কথা বলি, তারা কথা যখন বলা শুরু করলাম, তখন আপনি এর কিছুদিন পরে দেখছেন প্রতিটা মেইন স্ট্রিম মিডিয়াতে মানে ইয়াতে লোকজন মোটামুটি তাকে পীর নবী রসুল বানাই ফেলতেছে। একজন তো বলেই পড়ছে যে কি ফেরাউনের ঘরে যেরকম মুসা আলাইহিস সালাম হয়েছিল, সেরকম ফেরাউনের ঘরে জেনারেল ওয়াকার ছিল। এই এনসিপি দলের আসল উদ্দেশ্য কি? এরা তো আপনার এতদিন ধরে ভাই আমরা জেনে আসছিলাম যে এরা জামাত শিবিরের, কিন্তু এখন জামাত শিবিরকে পর্যন্ত এরা নিষেধাজ্ঞা দিচ্ছে। যেমনটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগের সমস্ত আপনার মিছিল মিটিংকে কি নিষেধাজ্ঞা দিয়ে দিল, আর এখন ধরলো আপনার ৭১কে কেন্দ্র করে, মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে জামাতকে কে ধরছে? অন্তর্বর্তীকালীন সরকার সমন্বয়কারীরা। আসলে সমন্বয়কারীদের উদ্দেশ্য কি? এদের গোড়াগড্ডা আসলে কোথায় রে ভাই বলেন তো? আরে ভাই অবাক হয়ে গেলাম। মানে যে জামাত নাকি আপনার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম আপনার নিষিদ্ধ করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখছে এখানে জামাত শিবির, আর আজকে এই জামাত শিবিরকেই নিষিদ্ধ করে দিল এই এনসিপি। ভাবা যায় এগুলা? আসলে ভাই ওরা চায়টা কি বলেন তো? ওরা তো কাউকে পাত্তা দিচ্ছে না ভাই। এনসিপির লাগামটা আসলে কার হাতে? কে বলতে পারবে এই কথা বলেন? হ্যাঁ, কাউকে পাত্তা দিচ্ছে না এনসিপি। এরা চায়টা কি? এদের স্লোগান কি? আপনার ইনকলাব জিন্দাবাদ। আচ্ছা, এটা কোন আপনার গ্রহের রে ভাই স্লোগান রে ভাই বলেন তো? সত্যি কনফিউজ, কারণ জানতে হবে যে এই এনসিপির গুড়া গড্ডা আসলে কোথায়। যদি না জানতে পারেন তাহলে দেশ খুবই ঝুঁকিপূর্ণ দিকে এবং খুবই ভয়ঙ্কর দিকে মনে করে লাগাচ্ছে। কারণ আখিরাত জামানায়, এটা কিন্তু আল্লাহ কিন্তু বলছে, আমাদের নবী পর্যন্ত বলছে, তাই না, যে আখিরাত জামানাতে যে নাকি খুন হবে সে জানবে না যে সে কেন খুন হলো, কিংবা যে নাকি মারবে সেও জানবে না যে তিনি কেন মারলো। বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা অনেকটা ওই রকম। এই এনসিপি আসলে
কি করতেছে কেউ জানে না। বাংলাদেশে নিরীহ মানুষ হত্যার শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, খুনের শিকার হচ্ছে, কিন্তু কেউ জানে না যে আমার সাথে কেন এমনটা হলো, আমার পাপটা কি, আমার অপরাধটা কি, আমি একজন বাংলাদেশের নাগরিক, এটাই কি আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ? এখন মানুষ নিজেকে নিজে মনে করে এই ধরনের প্রশ্ন করতেছে। হয়রান মানুষ, হয়রান। এই এনসিপি আসলেই মানুষকে হয়রানি করে দিল। দেখেন আপনার জামাত তো আগে থেকে নিষিদ্ধ, তাদের যেই আপনার মার্কাটা দাঁড়িপাল্লা, সেটা তো আপনার শেখ হাসিনা আইন করে আপনার কোর্টের মাধ্যম দিয়ে তাদেরকে নিষিদ্ধ করে দেয়, এবং এই নিষিদ্ধ এখন পর্যন্ত এনসিপি তুলতেছে না। দ্যাট মিনস এনসিপি এখন ৭১কে কেন্দ্র করে শাহবাগে চরম অবস্থান নিছে এই জামাতদের উদ্দেশ্যে বা শিবিরের এগেনস্টে। এইগুলো কল্পনা করা যায়? হঠাৎ করে তাদের ৭১কে নিয়ে এত প্রেম। আচ্ছা, তারা তো শেখ মুজিবুরকে ঘৃণা করে, তাহলে আপনার ৭১-এর ই দিবে কাদের বলেন তো? এটার মানে ই দিবে কাদের, মানে নায়ক বানাবে কাদের? ফেরদৌস আর বাপ্পারাজকে বানাবে বলেন তো? এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, জামাত শিবিরও নিষিদ্ধ। জামাত শিবির আগে থেকে নিষিদ্ধ, তাদের মার্কা নিষিদ্ধ করে রাখছে। আচ্ছা, ধরে নিলাম যে নতুন করে নিষিদ্ধ হলো, কারণ সবাই তো ভাবছি যে জামাত শিবির নির্বাচন করবে, কিন্তু তাদের দাঁড়িপাল্লা মার্কাটা টোটালি নিষিদ্ধ করে দিছে অন্তর্বর্তীকালীন সরকার। দিচ্ছে না এবং দিবেও না ৭১ যে পর্যন্ত আপনার স্পষ্ট না হবে জামাত শিবির নিষিদ্ধ থাকবে। এখন জামাত শিবির কি তার ভূমিকা পালন করবে? কারণ বর্তমান তো বাংলাদেশে কারা রাজাকার তাদের আপনার ধরতেছে এনসিপি। আচ্ছা, এনসিপি যদি এখন সমস্ত রাজাকারদের ধরে, তার মানে জামাত শিবির নিষিদ্ধ হচ্ছে আর নিষিদ্ধ করছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন কথা হচ্ছে তাহলে আপনার এই কি বলে এনসিপির আসলে ঘোরাঘোরটা কোথায় ভাই? রাত ১টা পর্যন্ত ঢাকা ৭ জন জেনারেল, ঢাকার যে ব্রিগেড কমান্ডার যারা আছে, ব্রিগেড কমান্ডার গুলো আছে, তারা সেরা পদের সাথে কনফারেন্স করেছে। সৈনিকদেরকে বলা হয়েছে যে 10 মিনিটস এনটিএম, 10 মিনিট এনটিএম যদি হয় তার মানে হচ্ছে ওই সেই অনুযায়ী এখন একটা ধরে নিই যে 10 মিনিট এনটিএম যদি হয় তার মানে হচ্ছে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন। লাইভে মানে যেহেতু আমি কাজে আছি, তো একটা সমস্যা অ্যাড্রেস করতে হয়েছিল। আচ্ছা, আমি যেটা জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকার 46 ব্রিগেড সহ যতগুলো কম্পোজিট ব্রিগেড আছে, ইঞ্জিনিয়ার ব্রিগেড, সিগন্যাল ব্রিগেড, এদেরকে সেনাপ্রধান 10 মিনিটস এনটিএম এ রেখেছে। এনটিএম মানে হচ্ছে নোটিস টু মুভ। সো যখন সেনাবাহিনীর সদস্যদেরকে গো বলা হবে, তারা 10 মিনিটের মধ্যে গাড়িতে উঠে ওখান থেকে মুভ শুরু করে দিতে পারবে। সো এর কারণ দুটা হতে পারে। এর সাথে যেটা হচ্ছে এর আগের দিন রাত ১টা পর্যন্ত ঢাকা ৭ জন জেনারেল আর ঢাকার যে ব্রিগেড কমান্ডার যারা আছে, ব্রিগেড কমান্ডার গুলো আছে, তারা সেরা পদের সাথে কনফারেন্স করেছে। সৈনিকদেরকে বলা হয়েছে যে তারা 10 মিনিটস এনটিএম, নোটিস টু মুভ, তারা যদি 10 মিনিট এনটিএম যদি হয় তার মানে হচ্ছে ওই সেই অনুযায়ী এখন একটা ধরে নিই যে 10 মিনিট এনটিএম যদি হয় তার মানে হচ্ছে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন। আমার সোর্স একটা ছবি পাঠিয়েছে, ছবিটা আমি অলরেডি ফেসবুকে দিয়েছি, এবং কি বলে যে 46 ব্রিগেডে যে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার যেগুলো আছে, যেগুলো গ্যারেজে থাকার কথা, এগুলো মেইন রাস্তার ভিতরে আছে। তাদেরকে বলা হয়েছে যে ট্রুপসদেরকে যে ছাত্ররা যে আন্দোলন করতেছে যে কোনো সময় বঙ্গভবন ঘেরাও করতে পারে চুপ্পুর জন্য, এবং যে কি প্রধান উপদেষ্টার বাসগৃহে ইয়া করতে পারে, এই জন্য তাদেরকে ডিপ্লয় করা হচ্ছে। সো এখানে আমি একটা দুইটা সম্ভাবনার কথা দেখি। একটা হচ্ছে অলরেডি আমি এর আগের ভিডিওতে বলেছি যে যখন 10 তারিখে প্রফেসর ইউনূস কনফারেন্স করছিলেন, এর আগ মুহূর্তে উনি জেনারেল ওয়াকার গিয়েছিলেন, প্রফেসর ইউনূসের দেখা করে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য। সো এখন কিন্তু উনি প্রিটি এক্সপোজ যে এর আগে হাসনাত আব্দুল্লাহর কথা হয়েছে, প্রতিটা ক্ষেত্রেই এক্সপোজ যে উনি চাচ্ছে আওয়ামী লীগকে রাখার জন্য। সো আওয়ামী লীগকে রাখার জন্য যেহেতু আছে উনি এক্সপোজ, অতএব ওনাকে চেঞ্জ করার বোধহয় একটা সম্ভাবনা হতে পারে, এরকম একটা গুজব শোনা যাচ্ছিল। বাট এই যে নোটিস টু মুভ দেওয়ায়, এটাতে আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা সৈনিকরা জানবেও না যারা তারা কি জন্য ডিপ্লয় হচ্ছে, এবং যদি আর্মি একটা টেক ওভার করার চেষ্টা করে যখন একটা সিচুয়েশন দেখিয়ে, এটার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ছাত্রদেরকে সতর্ক থাকতে হবে যে সেনাবাহিনী 10 মিনিটস এনটিএম কি কারণে আছে এটা দেখা উচিত। এবং এই নোটিস টু মুভ আমি মনে করি যে এটা করলে অবশ্যই সরকারের অনুমোদন নিয়েই জেনারেল ওয়াকারের করার কথা। বিগত দুদিন ধরে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে এরা যে পাতানো খেলায় মেতে উঠেছে, সেটার প্রতিফলন কিন্তু ঢাকার মধ্যে ঘটছে। কেউ বলতেছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আবার কেউ এর বিরুদ্ধে প্রতিবাদ করতেছে জাতীয় সঙ্গীত নিয়ে।
মানে এই বিষয়টা নিয়ে এখন সমালোচনা যদি তৈরি করা যায় তাহলে বাংলাদেশ থেকে জাতীয় সঙ্গীত মুছে ফেলা যাবে। এইদিকে মাহফুজ আলম কি বলতেছে, জামাতকে নিয়ে সমালোচনা করতেছে, আবার এইদিকে জামাত মাহফুজ আলমকে নিয়ে সমালোচনা করতেছে। এটাও কিন্তু একটা মেটিকুলাস ডিজাইনের অংশ, কারণ তারাই হচ্ছে এখন সরকার, তারাই হচ্ছে এখন বিরোধী দল, তারাই সমালোচনা করতেছে, যাতে করে আওয়ামী লীগের যে বিষয়গুলো আছে সকল কিছু জনগণের মাইন্ড থেকে সরে গিয়ে এই দিকে ফোকাসড হয়। মানে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে তোলার জন্য যা কিছু দরকার সেগুলা তারা করেই যাচ্ছে। আবার এইদিকে কোথা থেকে একটা পোস্ট করছে যে যারা আওয়ামী লীগের হয়ে কথা বলবে, ফেসবুকে ইউটিউবে কথা বলবে, তাদেরকে নাকি গ্রেপ্তার করা হবে। এই পোস্টটা দেওয়ার মানেটা কি, এটা কতটুকু অথেন্টিক? গণতান্ত্রিক দেশের মধ্যে সত্য কথা তুলে ধরার জন্য সকলের অধিকার আছে এবং সরকারেরও সমালোচনা করতে পারবে। এটা তো আর একনায়কতন্ত্র বা আপনার ডাইরেক্ট রাজতন্ত্র না, যে এখানে কেউ কোনো কথা বলতে পারবে না, নিজেদের মনের আবেগ, নিজেদের মনের যে বাসনা আছে সেগুলো তুলে ধরতে পারবে না, তুলে ধরলে সমস্যা, তাদেরকে গ্রেপ্তার করা হবে। তাহলে একবারেই সংবিধান ছুঁড়ে ফেলে দেন, সংবিধান ছুঁড়ে ফেলে বিপ্লবী সরকার ঘোষণা দেন, আমরাই সরকারে থাকবো, আমি মারা গেলে আমার ফ্যামিলি আসবে, এভাবে করে রাজতন্ত্র করে ফেলেন। বাংলাদেশে কোনো সংবিধানের দরকার নাই, কোনো গণতন্ত্রের দরকার নাই। আপনাদের কিন্তু মেইন টার্গেট ওইটাই, যে আপনারা গণতন্ত্র ছুঁড়ে ফেলবেন, সেটার মোটিভ তৈরি করতেছেন। আর সেই জায়গায় আপনাদেরকে সাহায্য করতেছে বিএনপি, কিন্তু বিএনপি না বুঝে করতেছে, পাতানো ফাতে তারা পা দিয়েছে। বিএনপির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের মধ্যে ডিভাইডেড আছে, কেউ এই সরকারকে বিতর্কতভাবে সাপোর্ট করতেছে, কেউ ডাইরেক্ট বিরোধিতা করতেছে। কিন্তু সাধারণ তৃণমূলের যে সকল বিএনপি কর্মীরা তারা কিন্তু কিছুই বুঝতেছে না রাজনীতির মেকানিজম, তারা শুধু নাচতেছে। আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে, ভালো হয়েছে, খুশি হয়ে তারা নাচতেছে, কিন্তু এটাতে তাদেরও অনেক ক্ষতি হবে, এটা অনেক বুমেরাং হয়ে যাবে তাদের দলের জন্য, সেটা তারা বুঝতে পারছে না। কারণ আওয়ামী লীগকে টার্গেট করতেছে, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক করে তুলতেছে। কিছুদিন পরে বিএনপি কে টার্গেট করবে এবং বিএনপি 8-9 মাসে যেসব অপকর্ম করেছে সকল কিছু তুলে ধরে জনগণের কাছে সকলকে গ্রেপ্তার করা শুরু করবে। তখন যখন তারা আন্দোলনে নামবে, তখন যে কোনো ইস্যু করে বলবে যে এরা দেশের শত্রু, এরা হচ্ছে আওয়ামী লীগের মতো দোষর, এদেরকে নিষিদ্ধ করা। অলরেডি বিএনপি ভুয়া বলে স্লোগান দিয়েছে, বিএনপিকে নিষিদ্ধ করার ব্যাপারও এসব ইঙ্গিত দিয়েছে। এগুলো হচ্ছে সকল কিছু মেটিকুলাস ডিজাইনে করা। আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করার পর এবার ইউনূসের নজরে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান, তাদের যে বদল করা সেটা কি সম্ভবপর হবে, এই বিষয় নিয়ে আলোচনা। গত শনিবার রাতে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যমুনাস্থিত বাসভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক বসে। সেখানে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আওয়ামী লীগের সমস্ত কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাজারে জোর চর্চা, গুজব কিনা জানি না, সত্যিও হতে পারে, কারণ এই বিষয়ে সেনার তরফ থেকে যেমন কোনো প্রতিবাদ, অন্য কোনো বিষয়ে এই সংবাদের সত্যতা অস্বীকার করা হয়নি, তেমনি ইউনূস সরকারের তরফ থেকেও এই সংবাদ অস্বীকার করা হয়নি। সংবাদটা হলো, বাজারে যে জোর চর্চাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বৈঠক যখন চলাকালীন একটা সময় সেনা প্রধান বাংলাদেশের ওয়াকারুজ্জামান তিনি অযাচিতভাবে আমন্ত্রিত তো ননি, তিনি সেখানে উপস্থিত হন সেই বৈঠকে, এবং সেখানে গিয়ে তিনি যে কথাটা বলেন সেটা হচ্ছে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা না হয়। সেনা প্রধানের কথা শুনে হোক বা না শুনে হোক, যে অন্য কোনো কারণেই হোক, আওয়ামী লীগকে অফিসিয়ালি কিন্তু নিষিদ্ধ করা হয়নি। তবে আনঅফিসিয়ালি, মানে যে তাদের উপরে, আনঅফিসিয়ালি বলবো না, তাদের উপরে যে নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞাটি কিন্তু তাকে দলকে নিষিদ্ধ করার মতো ব্যাপারই বটে। কারণ এর উপরে আরো একটা বড় ব্যাপার হয়েছে যে আওয়ামী লীগের কাজকর্ম নিষিদ্ধ করার পর এই ব্যাপারে প্রজ্ঞাপন জারি হয়েছে, এবং তারপর বাংলাদেশের নির্বাচন কমিশন তারাও কিন্তু আওয়ামী লীগকে নিবন্ধনের বাইরে দিয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আর সেখানে নথিবদ্ধ নয়। এইটা করা হয়েছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাই যে একটা দলকে যখন মানে নির্বাচন কমিশন সেই দলকে যদি নথিবদ্ধ করার মানে নথি বাইরে নিয়ে যান, ডিরেজিস্টার করেন, তাদেরকে যদি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি না রাখেন, তাহলে তার জন্য দীর্ঘ শুনানির ব্যবস্থা দরকার হয়। সেই দলকে নোটিশ দিতে হয়, নোটিশে যদি কেউ না আসেন তাহলে
পরবর্তীকালে একাধিকবার তাকে নোটিশ দিতে হয়। নোটিশে আসবার পর সেই মোতাবেক যদি তারা না আসে, তাদের এগেনস্টে কি বক্তব্য আছে, সেই বক্তব্যটা কেন তাদেরকে তাদের যে নথিতে তারা যে নির্বাচন কমিশনে নথিভুক্ত রাজনৈতিক দল হিসেবে তাদেরকে কেন বহিষ্কার করা হচ্ছে, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, সেই কারণগুলো স্পষ্ট করে বলতে হয়। কারণ একটা জিনিস দেখুন, কোন রাজনৈতিক দল তার বিরুদ্ধে অন্য রাজনৈতিক দলের তাদের নানা রকম অভিযোগ থাকতেই পারে, কিন্তু অভিযোগ থাকা মানে এইটা নয় যে সেই অভিযোগ সিদ্ধ হয়ে গেল, অভিযোগ প্রমাণিত হলো। অভিযোগ তোলা আর অভিযোগ প্রমাণিত হওয়া দুইয়ের মধ্যে অনেক বড় একটা ফারাক থাকে। আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের কোনো আদালত তারা কি কোনো তাদের বিরুদ্ধে যে বাংলাদেশের আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ইয়ে করেছে, তারা কি কোনো আদেশ দিয়েছে যে এই দলকে রাজনৈতিক দল হিসেবে গ্রাহ্য করা যায় না? এরকম কি কিছু দিয়েছে? আমি যতদূর জানি এরকম কিছু আজ দেয়া হয়নি, ঘটেনি। এতদিন যে গণহত্যার কথা বলা হচ্ছিল, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার গণহত্যার সঙ্গে জড়িত, গণহত্যা করেছে। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিজেই বললেন যে সেই আন্দোলনে গণহত্যার কোনো ঘটনা ঘটেনি। হঠাৎ করে চিফ প্রসিকিউটরের ইউ টার্ন কেন? তদন্ত প্রতিবেদনেই বা ইউ টার্ন কেন? যে বিচার কার্য চলছে শেখ হাসিনার সরকারের বিভিন্ন ব্যক্তির কর্মকাণ্ডের, সেই বিচারে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সেই তদন্ত প্রতিবেদনের প্রেক্ষাপটে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মন্তব্য করেছেন, যেটা আজকে সব পত্রিকায় হেডিং হয়েছে। সেই মন্তব্যটাকে কেন্দ্র করে তিনি মন্তব্য করেছেন, জুলাই আগস্ট যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে গণহত্যার কোনো ঘটনা ঘটেনি, অর্থাৎ শেখ হাসিনা গণহত্যার মতো কোনো অপরাধ করেননি। কেন তিনি বললেন? তিনি বললেন যে গুলি করে হত্যা সহ সহিংসতায় সহস্রাধিক মানুষের মৃত্যুর ঘটনা গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে না, এটা গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে না। জুলাই আগস্টের আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 5টি অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, যার মধ্যে গণহত্যা ব্যাপারটা নেই। রয়েছে সেখানে তিনি মাস্টার মাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার, অর্থাৎ তিনি লিড দিয়েছেন, এই কর্মকাণ্ড যেটা হয়েছে সেটা লিড দিয়েছেন, সেই হিসেবেই মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন বলে তদন্ত প্রতিবেদন উল্লেখ করেছে। তাজুল ইসলাম বলেছেন, তদন্ত প্রতিবেদনে আসা তথ্য অভিযোগ যাচাই বাছাই করে চূড়ান্ত করার পর আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে। তবে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গণহত্যার কোনো অভিযোগ আনা হয়নি বলে তিনি বলেছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, গণহত্যার কোনো চার্জ বা অভিযোগ নেই, এখানে গণহত্যা ঘটেনি। আন্তর্জাতিকভাবে গণহত্যার যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে যেসব অপরাধ সেই সময় হয়েছে সেগুলো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা নয়। বাংলাদেশে যে ধরনের অপরাধ হয়েছে সেটি মাস কিলিং বা ম্যাসাকার হয়েছে, কিন্তু জেনোসাইড হয়নি। এখানেই মূল আলোচনা, যে গণহত্যা বলা হচ্ছিল এবং ৭১-এ মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী যে গণহত্যা চালিয়েছিল সেটার সঙ্গে তুলনাও করা হচ্ছিল। তুলনা করে এক ধরনের ৭১ বিদ্বেষ অনেকের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে আন্দোলন হলো সেখানে আমরা জাতীয় সঙ্গীতকে অবমাননা করতে দেখলাম। জাতীয় সঙ্গীত গাওয়া অবস্থায় একটা বড় সংখ্যক লেবাসধারী তরুণ তারা জাতীয় সঙ্গীত গাওয়া যাবে না, এটা বন্ধ করতে হবে, এই ফতোয়া দিল। এবং তারপরে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল হলো জাতীয় সঙ্গীতের অবমাননার বিরুদ্ধে, এবং সেখানে রাজাকারদের নাম ধরে স্লোগান দেয়া হলো। সেই স্লোগানে এনসিপি সহ সবাই বিব্রত হলো। এই যে এই ঘটনাগুলো এতদিন পর্যন্ত বলা হচ্ছিল যে ৭১-এ যে গণহত্যা হয়েছে তার চাইতেও বড় গণহত্যা চালিয়েছে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা। এখন চিফ প্রসিকিউটর বলছেন যে এখানে গণহত্যার কোনো ঘটনা ঘটেনি। আদতে সত্য কোনটা? তিনি দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বলেছেন, সবে তো আইন সংশোধন হলো মাত্র গতকালকে, এখনো আমাদের হাতে আসেনি। এরপরে যদি সংশোধিত আইন আসে, তখন যদি মনে হয় যে এটার আবার পুনঃতদন্ত যাওয়া উচিত, তাহলে আমরা দলের বিরুদ্ধে আবার তদন্তের ব্যবস্থা করব। এই হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আপডেট। দর্শক, এখন কি হবে? এতদিন যারা গণহত্যার কথা বলছিলেন যে শেখ হাসিনা গণহত্যা করেছে, ৭১-এ পাকিস্তানি বাহিনী যেমন গণহত্যা করেছে, ২৪-এ এসে শেখ হাসিনাও গণহত্যা করেছে, সেই আদালতেরই চিফ প্রসিকিউটর সরাসরি বলে দিলেন এবং তদন্ত প্রতিবেদনে সেটা উঠেও এসেছে যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে গণহত্যার যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় এই ঘটনাটা পড়ে না, অর্থাৎ গণহত্যা ঘটেনি, শেখ হাসিনা গণহত্যার কাজ করেননি। ফ্যাসিবাদ পন্থী কিছু সেনাপতি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে জড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সেনাপ্রধানের নেতৃত্বাধীন জেনারেলদের একটি ক্ষুদ্র গোষ্ঠী ভীত এবং বিচলিত বোধ করছে। তারা এখনও ভারতীয় সেনা কমান্ডের প্রভাবে পরিচালিত হচ্ছে। সীমান্তের ওপারের নির্দেশে জেনারেল ওয়াকারুজ্জামান গতকাল সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী কোনো ঘোষণা দেওয়ার জন্য রাষ্ট্রপতি চুপ্পুকে চাপ দেওয়ার জন্য পরিকল্পনা থেকে এসব করা হচ্ছে। এমন সেনা সমাবেশ রাষ্ট্রদ্রোহিতার শামিল, যা কঠোর শাস্তিযোগ্য অপরাধ। সেনাপ্রধান গতকাল বিভিন্ন পর্যায়ের অফিসারদের সাথে বৈঠক করেছেন। সেখান থেকে গুজব উঠেছে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধানকে অপসারণ করতে চান। এই গুজব ছড়িয়ে জুনিয়র অফিসার এবং সৈনিকদের সমর্থন আদায়ের যে চেষ্টা তারা করেছিল তা ব্যর্থ হয়েছে। আগামী কয়েকদিন সেনা অভ্যুত্থানের ঝুঁকিতে থাকবে বাংলাদেশ। তবে তরুণ অফিসার এবং সৈনিকদের সমর্থন না পাওয়ায় কুচক্রী শীর্ষ জেনারেলদের এই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের প্রতি সর্বদা ভারতীয় দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে। এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের অনেক বিষয় নিয়ে কথা হয়, আবার সেনাপ্রধানের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। বিশেষ করে সেনাপ্রধানের বিষয়টা নিয়ে কথা হচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু অনেকে আওয়ামী লীগের পক্ষে কথা বলে। দর্শক শ্রোতা, আপনারা জানেন ডক্টর ইউনূস আমাদের দেশে যা করেন তিনি কিন্তু ভালোর জন্য করেন এবং আমাদের দেশটাকে তিনি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে সার্জিস হাসনাত এবং আরও যারা সেনাপ্রধান রয়েছেন, সেনাপ্রধান তিনি কিন্তু আমাদের দেশটাকে সবসময় রক্ষা করেন, বর্তমানেও তিনি রক্ষা করে আসছেন। গাইজ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।